প্রথমত বলি, এই রাজ্যের স্লোগান হচ্ছে খেলা হবে। এখন রাজ্যের মাঠে খেলা হয় না, খেলা হয় রাস্তায়। সেটা পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সময়ে সেটা উপলব্ধি করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে আমি আবেদন জানিয়েছিলাম যে আমাদের উত্তরবঙ্গে, বিশেষত শিলিগুড়িতে, সেখানে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং অ্যাথলেটিক্স এর জন্য যে ট্র্যাক, সিনথেটিক ট্র্যাক, সেটা বসানোর কথা আমরা বলেছি বা আবেদন করেছিলাম। উনি সাই সম্পর্কে বা জলপাইগুড়িতে স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি নিয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন, আমি বিবৃতিটি শুনেছি। ইতিমধ্যেই আমি আমাদের অন্যতম বিধায়ক তথা খেলোয়াড় শ্রী অশোক দিন্দার কথা তিনি যেহেতু উল্লেখ করেছেন, অশোক দিন্দা আমাকে জানিয়েছেন যে মাননীয় মন্ত্রী যে কথা বলেছেন সেটা সত্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এবং তার কাছে যে চিঠি ইত্যাদি আছে সেটা আগামীকাল তিনি সদনের মধ্যে আপনাদের সম্মুখে পেশ করবেন। মোহাম্মদ সেলিম বলছেন যে তৃণমূল দেশ, সমস্ত রাজ্য শক্তিশালী হলেই দেশ শক্তিশালী হয়। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তরে, বিশেষ করে ফিনান্স কমিশন যে প্রক্রিয়ায় কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার এবং পরবর্তীকালে সরাসরি 42% কাছাকাছি অর্থ যে টোটাল যে আদায়, সেই আদায় রাজ্যের সরকারের কাছে তুলে দেওয়া, এরকম বৈপ্লবিক সিদ্ধান্ত কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার থাকাকালীনই হয়েছে। পূর্ববর্তী ইউপিএ সরকারের সময় সেটা 33-34% ম্যাক্সিমাম এই টাকাটা দেওয়া হতো, এবং সেখানেও বিভিন্ন কম্পোনেন্টের উপস্থিতি ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন টাকা চাইছেন, তখন টাকা চাওয়ার পাশাপাশি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না, যে রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে না। আমি আপনাদেরকে বলছি, প্রায় 113,000 কোটি টাকা, যেখানে এর কাছাকাছি কোটি টাকা ব্যয় হয় স্যালারি, পেনশন, ইন্টারেস্ট দিতে, আর রাজ্যের নিজস্ব আয়, ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ, এটার কাছাকাছি ওঠে হচ্ছে 95,000 কোটি টাকা। অর্থাৎ যে রাজ্য নিজের নিজস্ব আয় দিয়ে রাজ্যের স্যালারি, পেনশন, ইন্টারেস্ট দিতে পারে না, সেই রাজ্য যখন টাকা চাইছে, তখন বুঝতে হবে যে রাজ্যের অর্থনীতিটা ধুলোয় মিশে গিয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আপনারা যখন এই প্রশ্ন করছেন, আমি একটা তথ্য তুলে ধরতে চাই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতখানি ব্যর্থ মুখ্যমন্ত্রী। 2019 থেকে 2024 এই সময়কালে এই রাজ্য থেকে 2,227টি কোম্পানি, 2,227টি কোম্পানি এই রাজ্য থেকে রিলোকেট হয়েছে অন্য রাজ্যে। আপনারা শুনলে অবাক হবেন, তাদের মধ্যে 39টি এমন কোম্পানি আছে যারা স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড কোম্পানি বা লিস্টেড কোম্পানি। এই 39টি কোম্পানিও আমাদের রাজ্য থেকে সরিয়ে অন্য রাজ্যে চলে গেছে। এবং আমরা বারবার করে বলছি, এখানে কোনো শিল্প বান্ধব পরিস্থিতি নেই। ফলে স্বাভাবিকভাবেই শিল্প হোক, বিভিন্ন ধরনের বাণিজ্যিক সংস্থা হোক, তারা আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর রাজ্যের সরকার কেন্দ্রের টাকায় কিংবা মার্কেট থেকে লোন নিয়ে সোকল ইউনিভার্সাল স্কিমের নাম করে এই রাজ্যকে একটা অনুদান পাইয়ে দেবার রাজ্যের তৈরি করছে, যেখানে কর্মসংস্থান হচ্ছে না, যেখানে পরিকাঠামো হচ্ছে না, যেখানে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না, ডাক্তার নিয়োগ হচ্ছে না, কর্মচারীদের ডিএ হচ্ছে না, নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না। শুধু অনুদান দিয়ে ভোটে জেতার যে একটা চক্র তৈরি করা হয়েছে, সেই চক্রে আরো নতুন করে কিছু অর্থ জোগাড় করে নিয়ে এসে আবার এই রাজ্যটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যের সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাবে মন্তব্য করেছেন সেলিম সাহেব তৃণমূল কংগ্রেস সম্পর্কে। ওনাদের দিল্লির নেতাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে ইন্ডি জোটে পাশাপাশি বসে যাদেরকে হাসি মুখে চিঠি দিতে, ছবি তুলতে দেখা যায়, আলোচনা করতে দেখা যায়, তো সেলিম সাহেব কি ওনাদেরকে বোঝাতে ব্যর্থ হচ্ছেন, না নিজে হচ্ছে সঠিক কথা বলছেন না? একই দলে নানাজন নানা ধরনের নীতি নেওয়ার কারণে এই দলটির আজকে রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। ফলে স্বাভাবিকভাবেই
বিজেপিকে ঠেকাতে গিয়ে যখন বামেরা এই স্লোগান তোলে যে নো ভোট টু বিজেপি, পরবর্তীকালে তারা উল্লাসিত হয়, আর তারপরে এই ধরনের অভিযোগ তোলা আসলে নিজের দুর্বলতাকেই প্রকাশ করা ছাড়া আর কিছু নয়। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা যে বক্তব্য রাখেন সেই বক্তব্য সর্বদা আমাদের পরিষদীয় দলের বক্তব্য। তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের সাথে সহমত, এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রসঙ্গক্রমে বা সময়ের দাবিতে এই ধরনের কথা যা আপনি বলেছেন সেই কথা এন্ড্রস যদি হয়ে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে তিনি ভেবেই বলেছেন। আরেকটা বিষয়, সনাতনী ঐক্য মঞ্চ গড়ে তুলেছেন আপনারা বেশ কয়েকজন মিলে, তো হিন্দুদের এ রাজ্যে বেঁচে থাকার ক্ষেত্রে বা তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে কি এই মঞ্চের কি এত প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন? পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব সংকটের মুখে রয়েছে এই আশঙ্কা আমরা করছি এই কারণে হিন্দু হোমল্যান্ড হিসাবে বিভাজনের সময় যখন পশ্চিমবঙ্গ তৈরি হয় তখনও এই ভাবনা সেই সময়কার, বিশেষ করে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই সময়কার চিন্তার মধ্যে দিয়ে যা পরবর্তীকালে এই হিন্দু হোমল্যান্ড তৈরি হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের কারণে যেভাবে জনবিন্যাসের পরিবর্তন ঘটছে, সেখানে দাঁড়িয়ে আমরা এই কথা বারবার করে বলি যে এই দেশ সনাতনীদের দেশ ছিল, হিন্দুদের দেশ ছিল। সেই দেশে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ এখানে এসে এই দেশের মাটিতে মিলে গিয়েছে। পরবর্তীকালে যারা রামকৃষ্ণ বিবেকানন্দের হিন্দুত্বের কথা বলেন কথায় কথায়, তারাই হচ্ছে এই দেশে বিভাজন করে আরো একটি দেশ, পরবর্তীকালে দুটো দেশ তৈরি করে। ফলে এই যে হিন্দুত্বের টলারেন্স, সবাইকে নিয়ে চলবার মানসিকতা, সহনশীলতা, এই সহনশীলতার দাম আজকে ভারতবর্ষের সনাতনী হিন্দুদের দিতে হচ্ছে। এই দেশ ভেঙে দুটো দেশ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে যেভাবে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের ঘনত্বের পরিবর্তন হচ্ছে, আমাদের আশঙ্কা যে এই রাজ্যের সরকার তথা দল হিসাবে তৃণমূল কংগ্রেস যারা জয় বাংলা স্লোগান তোলে, আমরা বারবার করে বলেছি যে এদের লক্ষ্য একটাই, যে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ হিসাবে পরিণত করা। ফলে আপনাদের সামনে উদাহরণ রয়েছে গুলশান কলোনি, যেখানে কয়েক লক্ষ লোক বাস করে এবং তার মধ্যে 1000 ভোটার আই কার্ড আছে, সমস্তটাই অনুপ্রবেশকারী। ফলে হিন্দুদের কাছে যথেষ্ট আশঙ্কা রয়েছে যে পরবর্তীকালে এই পশ্চিমবঙ্গটাকেই ভেঙে পশ্চিম বাংলাদেশ হিসাবে জোরবার কোন চক্রান্তের, বৃহত্তর চক্রান্তের অংশ হিসাবে তৃণমূল কংগ্রেস কাজ করছে কিনা। মুখ্যমন্ত্রী বিষয়গুলো রয়েছে সেগুলোকে বারবার তুলে ধরে, এটা নিয়ে কি বলবো? দেখুন, মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রী তো রাকেশ রোশনকেও চাঁদে পাঠিয়ে দিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী কি বলেন আর না বলেন তার উত্তর দেওয়ার আগে ভাবতে হয় যে উনি আবার পরের দিন আবার উল্টোটা বলবেন কিনা। ফলে ওনার এই ধরনের নিজের ব্যর্থতাকে আড়াল করবার জন্য তিনি বেশ কিছু গল্প অবতারণা করেন, যেই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, উনি এই ধরনের কথা বলছেন তো এত দূরে যেতে হবে না। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়ে বলেছিলেন যে গজলডোবার জমি মাফিয়াদের কাছ থেকে, মানে তৃণমূল দলের নেতাদের কাছ থেকে জমি উদ্ধার করবেন। উনি বলেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির ক্ষেত্রে উদ্ধার করবেন, খড়িবাড়ি, ফাঁসি দেওয়া, মাটিগাড়ার উদ্ধার করবেন। আজকে মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি যে মুখ্যমন্ত্রী একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে জমি হাঙরদের কাছে চলে যাওয়া সরকারি জমির কতখানি তিনি উদ্ধার করতে পেরেছেন। উনি শ্বেতপত্র প্রকাশ করুন, এই চ্যালেঞ্জটা আগে গ্রহণ করুন, তারপরে ওনার আনাপ শনাপ বক্তব্যের উত্তর আমরা নিশ্চিতভাবে দেব। অরূপ বিশ্বাস প্রথমত এই ব্যাপারে আমি কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর, ক্রীড়ামন্ত্রীকে অনেকবার চিঠি করেছি, এবং আপনারা জানেন যে জমি হচ্ছে আমাদের সংবিধানের যে 3টে লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে রাজ্যের সরকারের হাতে আছে। অরূপবাবু কিছু তথ্য দিয়েছেন এবং অশোক দিন্দার নাম করে আগামীকাল অশোক দিন্দাই নিজে বিধানসভার অভ্যন্তরে এই বিষয়ে ওনার বক্তব্য উনি বলছেন মৌকি আপনাকে দেখিয়েছে, আমাকে দেখিয়েছে, কেউকে তো দেখায়নি। ফলে এই বিষয়টি
গুরুত্ব সহকারে আমরা দেখছি এবং কালকে অশোক দিন্দা এই ব্যাপারে নিশ্চিতভাবে, যেহেতু উনি নাম করে অশোক দিন্দার কথা বলেছেন, উনি এই বিষয়ে বিধানসভার অভ্যন্তরেই ওনার বক্তব্য রাখবেন। বাংলার ভাষা শহরের জন্য মেয়র এই নির্দেশ দিয়েছেন, অন্যান্য ভাষার সঙ্গে দেখুন, ভাষা প্রত্যেক মানুষের আবেগ, সেই আবেগের যথাযথ সম্মান রাজ্যে বা অন্য রাজ্যে প্রত্যেকেই পাক, এটা আমরা চাই। ফলে এই বিষয়ে ওনার নির্দেশিকা কি রয়েছে সেটা সম্পূর্ণভাবে দেখে বাদবাকি প্রতিক্রিয়াটুকু দেব। বাংলাদেশের দেখুন, কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি, একসময় আমার মনে আছে কোনো একজন মন্ত্রী বলেছিলেন এই হলুদ ট্যাক্সি নিয়ে এটা বিরূপ মন্তব্য করেছিলেন। কলকাতার ঐতিহ্য ট্রাম উঠতে বসেছে, ফলে স্বাভাবিকভাবেই ট্যাক্সি হোক, ট্রাম হোক, আর কলকাতার সম্মান সমস্তটাই তো উঠে গিয়েছে। যে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক শিক্ষার পীঠস্থান ছিল দেশের বুকে, যে কলকাতা অসংখ্য নোবেল প্রাপকের কর্মভূমি হিসাবে পরিচিত, সেই কলকাতা তথা পশ্চিমবঙ্গের যে পতন হয়েছে আরেকবার এটা প্রমাণ করেছে এই চিফ মিনিস্টারের আমলে যে পতনের কোনো শব্দ হয় না। তাই কলকাতার এই পতন কলকাতা শুধু নয়, রাজ্যের মানুষের কাছেও এটা একটা বড় ধাক্কা। রাজ্যে কোষাগার তো ফাঁকা, উনি তো বারবার করে বলছেন, মন্ত্রীরা বলছেন সাবসিডি অর্থাৎ গরিব মানুষকে অনুদান বলে, বলছে ইউনিভার্সালিটি অর্থাৎ সবার জন্য অনুদান। আসলে শুধুমাত্র অনুদান প্রক্রিয়া চালিয়ে যাওয়া এবং রাজ্যের নিজস্ব আয়ের ওপরে দাঁড়িয়ে কোনো পরিকল্পনা না থাকার কারণে আজকে শুধু মা ক্যান্টিন কেন, আগামী দিনে এরকম অবস্থা হতে পারে যে বিদ্যুৎ দেবার মতন পরিস্থিতিও হয়তো থাকবে না। ফলে এই রাজ্যের সরকার যত দ্রুত প্রস্থান করে তত এই রাজ্যের মঙ্গল। এমন মার মেরেছে তাদের জীবন সংশয় হচ্ছে। এই রকম সময় আমি মনে করি যারা আয়োজক সংস্থা তারা যুক্তিনিষ্ঠ একটা সিদ্ধান্ত নেবেন এবং যাতে পশ্চিমবঙ্গের যারা বাঙালি হিন্দু রয়েছে তাদের ভাবাবেগ যাতে আঘাত না পায় সেই ব্যাপারে লক্ষ্য রাখাটা দরকার। পরিস্থিতি আগে বদলাক, তারপরে আয়োজক সংস্থা এই ধরনের অনুষ্ঠান করুক, এইটা আমি চাইবো। এবং সেক্ষেত্রে আগামী দিনে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তার উপরে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে আমাদেরও বক্তব্য রাখবো। মুখ্যমন্ত্রীর একের পর এক নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সরানো হচ্ছে। এই ব্যাপারে আমরা তো শুধু একটি কথা বলি যে এই রাজ্যটা একটা পারিবারিক সম্পত্তি হিসাবে পরিচালনা করবার কারিগরের নাম হচ্ছে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি মহাশয়। ওনার ভাই যে এতগুলো সংস্থার মাথায় বসেছিলেন সেটা তো ওনার নির্দেশেই বসেছিলেন। ফলে আরো একবার প্রমাণিত হলো, না হারলে তো অনেকে জানতেই পারতেন না যে মুখ্যমন্ত্রীর ভাইয়ের পরিচয় বলে তিনি এতগুলো সংস্থার মাথায় বসেছিলেন। এবং ওনার ভাইয়ের হারার মধ্যে দিয়ে আরেকটা বার্তা রাজ্যের মানুষের কাছে যাচ্ছে যে এবার ভাই হেরেছে, এরপরে এবার দিদি হারবে।